আজকে আপনাদের একটি দুর্দান্ত গল্প শোনাবো। সময়টা ছিল ২২১ খ্রিস্টপূর্বাব্দ। বাণিজ্যের বন্দর দখলের লক্ষ্যে মৌর্য সম্রাট অশোকের কলিঙ্গ আক্রমণ। এই কলিঙ্গ আক্রমণের সামনে অশোকের মৌর্য সাম্রাজ্য এতটাই শক্তিশালী ছিল যে আজকের উড়িষ্যার, আজকের কলিঙ্গের মানুষজন তাদের মাতৃভূমি রক্ষা করতে পারেনি। তারা চেষ্টা করেছিল, তারা ঢাল, তরোয়াল, বল্লম, তীরধনুক নিয়ে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সেখানে প্রায় ১,০০,০০০ কলিঙ্গবাসীর অর্থাৎ সেনাদের, সাধারণ মানুষের মৃত্যু হয়, অসংখ্য পরিবার নিশ্চিহ্ন, একটা গণহত্যা চলে আর কি। এবং আপনি যদি কখনো যান কলিঙ্গের এই জায়গায়, দয়া নদীটা এখনো দেখতে পাবেন। সেখানে দেখতে পাবেন যে সেই লাল হয়ে যাওয়া নদীর বর্তমান অবস্থা, ছোট্ট নালার মতো একটা নদী, সেটা রক্তে লাল হয়ে গিয়েছিল, অসংখ্য পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছিল, গ্রামগুলো ধ্বংসস্তূপ হয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ইতিহাস এরকমই হয়। এই ধ্বংসযজ্ঞ থেকে কোনো যুদ্ধের জন্ম হয়নি, বরং জন্ম নেয় এক নতুন শক্তির, যা অস্ত্রের নয়, জ্ঞান ও যুক্তির। এই শক্তি এমন এক তরঙ্গের সৃষ্টি করে যার প্রভাব আজও আমাদের আধুনিক বিশ্বে বহমান। আজকে সেই গল্পটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। রক্তস্নাত কলিঙ্গ থেকে কিভাবে পরবর্তী সময়ে তৈরি হয় নতুন সভ্যতা। পরের স্লাইডে আমরা দেখছি অনুশোচনা থেকে অহিংসা। যুদ্ধের এই ভয়াবহতা বিপুল প্রাণহানি সম্রাট অশোককে গভীর অপরাধ বোধে নিমজ্জিত করে। তিনি লিখেছিলেন, এবং এই অনুশোচনা থেকে মুক্তি পেতে তিনি গ্রহণ করেন বৌদ্ধ ধর্মের অহিংসা এবং সহনশীলতা নীতি। এই বিশ্বাস চাপিয়ে না দিয়ে তিনি শিলালিপি স্তম্ভের মাধ্যমে জনকল্যাণ বার্তা ছড়িয়ে দেন ভারত জুড়ে। এই সময় বলা দরকার, তিনি প্রচুর জনকল্যাণমূলক কাজ করেছিলেন, যেগুলো আমরা ইতিহাস বইতে পড়ি। তার মধ্যে পথের ধারে কুয়ো খনন করা, পথিকদের বসার জায়গা, থাকার জায়গা, প্রচুর আম গাছ ইত্যাদি ইত্যাদি। তিনি লিখেছিলেন, ভালো কাজ করা কঠিন, যে প্রথম ভালো কিছু করে সে একটি কঠিন কাজ সম্পন্ন করে। এই অশোক শিলালিপিতে এই বৌদ্ধ ধর্মের যে মূল আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এইগুলো বলেছিলেন। এর পরের স্লাইডে আমরা দেখব যে যুদ্ধের পরবর্তী সময়ে কি হলো। অশোক তার অহিংসার দর্শনকে বাস্তবে রূপ দিতে সাম্রাজ্য জুড়ে অভূতপূর্ব অবকাঠামো গড়ে তোলেন। যেরকম বলছিলাম, পর্যটক, পশুদের জন্য ছায়াবৃক্ষ, সুন্দর রাজপথ, উন্নত সরাই, সবকিছুই। ভাবতে পারেন আজকের দিনের দাঁড়িয়ে দুবাইয়ের মতো অবস্থা, যেখানে সাধারণ মানুষ, দুবাই কেন বলছি, সাধারণ মানুষ তথা বাণিজ্য যারা করতে আসবে তারা অনেক সুবিধা পাবে, যদিও বর্তমান সময়টা একটু আলাদা ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে। আভ্যন্তরীণ বাজারগুলো যুক্ত হয় দক্ষিণ পূর্ব এশিয়াগামী সমুদ্র বন্দরের সাথে। দেখবেন এখানে কিছু আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিছু রুট দেখানো আছে, যে রুটগুলো, সমস্ত ভালো রাস্তাগুলো যুক্ত হয়ে যায় বন্দরের সঙ্গে। দেখুন, সমস্ত বন্দরের সঙ্গে এই যে বিন্দু বিন্দু অংশগুলো বন্দর, কোনোটা মুম্বাই, কোনোটা গুজরাট, কোনোটা কলিঙ্গ, বঙ্গ, এইভাবে এইভাবে এটা সম্পূর্ণ। এবং আভ্যন্তরীণ বাজারগুলো যুক্ত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র বন্দরের সাথে। এবং আবলুস কাঠ, চন্দন, তুলো, গোলমরিচের মতো মূল্যবান পণ্যের এক বিশাল বাণিজ্যিক প্রবাহ। এবার এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে বাণিজ্য পথের আশেপাশে বৌদ্ধ ভিক্ষুদের পাহাড় কেটে তৈরি করা সাধারণ মঠগুলো ধীরে ধীরে অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়। কারণ এই যে প্রথমটা দেখুন, ভিক্ষুকরা পর্যটক ও বণিকদের আশ্রয় দেন, বাণিজ্য পথের রক্ষক হয়ে ওঠেন। নবীন বণিক শ্রেণী আধ্যাত্মিক পুণ্য এবং সুরক্ষার আশায় মঠে বিপুল অনুদান দেয়। আর তারপরে এই মঠগুলো এই সম্পদ জমিয়ে রাখে, সেই জমিয়ে রেখে কৃষকদের ঋণ দেয়, যারা আবার সমুদ্র যাত্রায় যেতে চায় তাদেরকে আবার নতুন করে উৎসাহ দেয় এবং বিনিয়োগ করে। দক্ষিণ এশিয়ার প্রথম ব্যাংক ছিল এই মঠগুলো, বিশ্বাস অর্জনে অর্থায়ন করে এবং বাণিজ্য বিশ্বাসকে গ্রহণ করে। ভাবুন, একটা মঠ একটা ব্যাংকে পরিণত হয়েছিল, আজ থেকে কয়েক হাজার বছর আগের গল্প এটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আগের স্লাইডে আমরা যে দেখলাম, যে কি দেখলাম, আগের স্লাইডে দেখলাম খুব সিম্পল একটা ম্যাটার, যে এর আগের স্লাইডে যে বন্দরগুলো থেকে এবং ঋণ দেয়া হচ্ছে,
মঠগুলো থেকে। এবার মৌসুমী বায়ুর চাকা। রোম সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে ভারতীয় পণ্যের চাহিদা আকাশ ছোঁয়া হতে থাকে। এই বাণিজ্যের প্রধান চালিকা শক্তি ছিল এক অজেয় প্রাকৃতিক প্রযুক্তি, যার নাম মৌসুমী বায়ু। আমরা জানি মৌসুমী বায়ু কিভাবে প্রবাহিত হয়। বছরে অর্ধেক সময় বাতাস আরব সাগরের দিকে বয়ে যায় এবং বাকি অর্ধেক সময় ঠিক উল্টো দিকে। এই বায়ুর ছন্দকে কাজে লাগিয়ে ভারতীয় নাবিকরা তৈরি করে এক বিশাল আকারের জাহাজ, যা অনায়াসেই 1000 যাত্রী বা কয়েকশো টন পণ্য বহন করতে সক্ষম ছিল। অর্থাৎ আভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নত হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, বন্দর উন্নত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মঠগুলো ঋণ দিচ্ছে, কারণ পূর্ণ লাভের আশায় তারা ওখানে অর্থ দিচ্ছে, সেই অর্থ আবার রিইউজড হচ্ছে ফর বিজনেস। এবং তারপর মৌসুমী বায়ুকে ভর করে জাহাজগুলো রওনা দিচ্ছে পশ্চিমে। এবার রোম সাম্রাজ্যে ভারতের বাণিজ্য দেখি। প্রথমটা একটা মশলার আধিপত্য দেখুন। চীন থেকে আসা সিল্ক রোড ধীর ও ব্যয়বহুল হওয়ায় রোমের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠে ভারত। এখানে দুটো ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে একটা সিল্ক রুট ছিল চীন থেকে যাওয়ার, কিন্তু সেটা অনেক টাইম টেকিং, কারণ ভালো গাড়ি ছিল না। তার চেয়ে জলপথ অনেক সহজ, ব্যয়ও কম। মশলার আধিপত্য। ভারতীয় গোলমরিচ রোমানদের খাদ্যাভ্যাস বদলে দেয়। প্রায় 80% রেসিপিতে এটার ব্যবহার হয়। এমনকি হ্যান্ড্রিয়াস ওয়ালের শীতে কাঁপা রোমান সৈনিকরাও এটা দাবি করত। আর একটা ব্যাপার হচ্ছে ভাসমান আস্তাবল। বাণিজ্যের সবচেয়ে বড় জাহাজগুলো ছিল কলোসিয়ামের গ্ল্যাডিয়েটর গেমসের জন্য বাঘ ও হাতির মতো প্রাণী পরিবহনের বিশাল আস্তাবল। বাণিজ্যের আকার আজকের মূল্যে প্রায় $1.3 বিলিয়ন আমদানি। একটি সফল ব্যবসায়ী সমুদ্রযাত্রা দিয়ে 10,000 সৈন্যের 1 বছরের বেতন দেওয়া যেত। অর্থাৎ এত পরিমাণ ধনসম্পদ তারা নিয়ে আসতে পারত তাদের পণ্য বিক্রি করে। এই বাণিজ্যের কর থেকেই আসতো রোম সাম্রাজ্যের বাজেটের 1/3। তাহলে বাণিজ্য চলছে, ভারত লাভবান হচ্ছে, ভারত উপমহাদেশ লাভবান হচ্ছে, এবং তার সাথে সাথে সেই কর দিয়ে চলছে বিজনেস, এবং সেই বিজনেস সেই টাকা দিয়ে রোমের বাজেট চলছে। এবার আসছি আমরা প্রাচীন ভারতের এমআইটির কথা আপনারা জানেন, ইউএস এর পৃথিবীর মধ্যে বলতে পারো ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি। বাণিজ্যের ফলে অর্জিত বিপুল সম্পদ গুপ্ত সাম্রাজ্যের অধীনে শিল্প বিজ্ঞানে এক স্বর্ণযুগের সূচনা করে। এভরিথিং ইজ মানি। গড়ে ওঠে প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নালন্দা। এখানে প্রায় 10,000 ভিক্ষু এবং শিক্ষার্থী পড়াশোনা করতেন। এর কেন্দ্রবিন্দুতে ছিল রত্নসাগর নামে এক সুবিশাল 9 তলা গ্রন্থাগার। সম্পদ ও স্থিতিশীলতার এই মেলবন্ধনেই ভারত পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গাণিতিক ঐতিহ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। পণ্ডিতরা 9টি সংখ্যার প্রতীককে সম্পূর্ণ নতুন এক পদ্ধতিতে ব্যবহার করতে শুরু করেন। এখানে আশ্চর্যের ব্যাপার যে এই ধনসম্পদ কিন্তু তারা শুধুমাত্র বিলাস ব্যসনে ব্যবহার করেননি, তারা নালন্দার মতো, তক্ষশিলার মতো দুর্দান্ত ইউনিভার্সিটি তৈরি করেছিলেন, এবং সেখান থেকেই তৈরি হয় নতুন টেকনোলজি, অর্থাৎ ম্যাথ। এর পরের স্লাইডে আমরা দেখব শূন্যের আবিষ্কার। 628 খ্রিস্টাব্দে, আপনার এই জায়গাটা লক্ষ্য করুন উপরের দিকে, 628 খ্রিস্টাব্দে গণিতবিদ ব্রহ্মগুপ্ত এক যুগান্তকারী ধারণার জন্ম দেন। তিনি শূন্যকে সংজ্ঞায়িত করেন এবং এর গাণিতিক নিয়মাবলী প্রতিষ্ঠা করেন। তো এই শূন্যের আবিষ্কার 628 খ্রিস্টাব্দে গণিতবিদ ব্রহ্মগুপ্ত এক যুগান্তকারী ধারণা দেন। তিনি শূন্যকে সংজ্ঞায়িত করেন, এর গাণিতিক নিয়মাবলী প্রতিষ্ঠা করেন। শূন্য ব্যাপারটা বৌদ্ধ দর্শনের সঙ্গে মিলে যায়। বৌদ্ধ দর্শনের শূন্যতা থেকে অনুপ্রাণিত হয়, এমটিনেস। শূন্য মানে নিছক কিছুই না, অনুপস্থিতি নয়, বরং এটি এমন একটি অভাব যার নিজস্ব এক গভীর অর্থ এবং অসীম গাণিতিক ক্ষমতা আছে। ফলে একটি অঙ্কের অবস্থানই নির্ধারণ করে দেয় তার মান। এই 10টি মাত্র প্রতীকের সাহায্যে এখন যে কোনো অসীম সংখ্যা প্রকাশ করা সম্ভব হয়। দেখতে পাচ্ছেন 1, 10, 100, যা শূন্য বাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপরে জ্ঞান ও দর্শনের বিস্তার শুরু হয়। আমরা দেখেছিলাম বিস্তারে কিছুটা পরিবর্তন হলো 7ম শতকে উত্তর ভারতের হুনদের আক্রমণ এবং সেখানে ইসলাম কিছু লুটেরাই বলবো তারা ভারতের এই সাম্রাজ্যের পতন ঘটায়, গুপ্ত সাম্রাজ্যের হুনরা পতন ঘটায়। বৌদ্ধ মঠ ধ্বংসস্তূপে পরিণত হয়, আর টিকে থাকার তাগিদে বৌদ্ধ সম্প্রদায় তাদের অমূল্য পাণ্ডুলিপি সঙ্গে নিয়ে পূর্ব দিকে পাড়ি জমায় এবং তারা চলে যায় চীনে। সেখানে ভারতীয় ভিক্ষু পণ্ডিতরা চীনে পৌঁছান। ইতিহাসের
প্রথম একমাত্র প্রথম নারী সম্রাট উ তেজিয়ান এর ক্ষমতা সুসংহত করতে সহায়তা করে। এক দশকের বেশি সময় ধরে বৌদ্ধ ধর্ম চীনের রাষ্ট্রধর্মে পরিণত হয় এবং সমগ্র সাম্রাজ্য জুড়ে ভারতীয় সংস্কৃতির প্রভাব ছড়িয়ে পড়ে। এবার আসছি আমরা ইন্দোস্ফিয়ার, সংস্কৃতির এক বিশাল বলয়। চীনের দক্ষিণে বঙ্গোপসাগর পেরিয়ে ভারতীয় দর্শন ও সংস্কৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় ঐতিহ্যের সঙ্গে মিশে যায় এবং এখানে আমরা দেখেছি যে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সংমিশ্রণে এক বিশাল প্রভাব বলয় তৈরি করে, যাকে বলা হয় ইন্দোস্ফিয়ার। এই সংস্কৃতির বিনিময়ের সবচেয়ে বড় চূড়ান্ত নিদর্শন হলো কম্বোডিয়ার আঙ্কর ওয়াট, যা আজও পৃথিবীর ইতিহাসে নির্মিত সর্ববৃহৎ ধর্মীয় স্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে। এরপরে বাগদাদের হাউস অব উইজডম। সপ্তম শতকের পর আরব এবং পারস্যের বণিকরা সমুদ্রপথে নিয়ন্ত্রণ নেয় এবং ভারতীয় জ্ঞান এবার পশ্চিম দিকে যাত্রা করে। আব্বাসীয় খিলাফতের কেন্দ্র বাগদাদের শাসন পরিচালনায় যুক্ত হয় বারমাকি পরিবার, যাদের পূর্বপুরুষরা ছিলেন মধ্য এশিয়ার। অর্থাৎ একদিকে নালন্দার আদলে বাগদাদে প্রতিষ্ঠিত করেন হাউস অব উইজডম। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান, গণিতের পাণ্ডুলিপিগুলো আরবিতে অনুবাদ হয়। কাগজের কলের মাধ্যমে এই জ্ঞান প্রথমবার ব্যাপকভাবে উৎপাদিত হয়ে আরব বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছায়। ধর্ম নয়, বরং জ্ঞানের ব্যবহারিক প্রয়োগই ছিল এর মূল উদ্দেশ্য। বুঝতে পারছেন? তাহলে আরব এক সময় ছিল দ্য গোল্ডেন এরাতে ছিল, এবং এই নলেজ ট্রান্সফারটা হয়েছিল কোথা থেকে? এই নলেজ ট্রান্সফারটা হয়েছিল সেই একই জায়গা থেকে, ভারত থেকে। এবার কি হলো পরের স্লাইডে আমরা দেখি। সংখ্যার যুদ্ধ, ভারত বনাম রোম। গতি যদি আমরা দেখি, রোমান সংখ্যা ছিল অত্যন্ত ধীর, ক্লান্তিকর, ভারতীয় দ্রুত এবং সহজসাধ্য। বৃহৎ সংখ্যার হিসেবে রোমানদের অসুবিধা, ভারতের ক্ষেত্রে অসীম ক্ষমতা। স্থানিক যুক্তি, কোনো স্থানিক মান বা শূন্য নেই, আর সেখানে ভারতের ক্ষেত্রে স্থানিক মান, শূন্য বা নিখুঁত গাণিতিক কাঠামো দেখতে পেলাম আমরা। এরপরে ইউরোপের জাগরণ শুরু হলো। 1225 সালে ইউরোপের পিসা শহর পবিত্র রোমান সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক দেখা করেন গণিতবিদ ফিবোনাচির সঙ্গে। ফিবোনাচি দেখা দ্য বুক অফ ক্যালকুলেশনে ভারতীয় 9টি সংখ্যা এবং আরবদের শেখানো নতুন প্রতীক জেফিরকে বা জিরোকে ইউরোপের সামনে তুলে ধরেন। সম্রাটের উৎসাহে এই বিমূর্ত গাণিতিক জ্ঞান বণিকদের জন্য ব্যবহারিক হাতিয়ারে পরিণত হয়। মুদ্রার ব্যবহার, লাভ, ক্ষতি, সুদ সবকিছু ইজি হয়ে যায়। অ্যাবাকাসের জায়গা নেয় কাগজ ও কলম। এরপরে ধ্বংসস্তূপ উপনিবেশ। আমরা দেখলাম একটা নির্মম ট্র্যাজেডিতে দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় গণিত ইউরোপে আলো ছড়াচ্ছে, তখন নিজ ভূমিতেই ধ্বংসের মুখে পড়ে এই জ্ঞান কেন্দ্রগুলো। তুর্কি আক্রমণের হাতে নালন্দা ভস্মীভূত হয়, পণ্ডিতরা ছড়িয়ে পড়েন, সংস্কৃতের জায়গা নেয় ফার্সি। 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে পৌঁছান। ভারত ইউরোপকে যে গণিতের হাতিয়ার উপহার দিয়েছিল, পাশ্চাত্য তাকেই অস্ত্রে পরিণত করে। নেভিগেশন ও আধুনিক অর্থায়নের হিসাব ব্যবহার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে নিছক একটি ব্যালেন্স শিটে পরিণত করে এবং শুরু হয় 5 শতাব্দীর ঔপনিবেশিক শোষণ। তো বন্ধুরা, এই ছিল একটা ঘটনা, এবং লাস্টে আমরা দেখছি যে গণিত কিভাবে তো এইভাবে মানবতার সার্বজনীন ভাষা হয়ে ওঠে গণিত, এবং আমরা মডার্ন ফিজিক্স থেকে শুরু করে ইন্দোনেশিয়ার প্রভাব, আঙ্কর ওয়াট সবকিছুই কিন্তু এই গণিতের জন্যই হয়েছে। তো এটাই ছিল একটা স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন। কেমন লাগলো জানাবেন, অজানাকে এভাবেই জানতে থাকুন।